গুড ইভিনিং। আমি হঠাৎ করে আজকে লাইভে আসলাম কারণ আমার ছেলে এখন এখানে আছে হায়দ্রাবাদে লকডাউনের জন্য। এখন কলেজ খোলা নেই, তো এখন লকডাউনের জন্য ওকে আমাকে শেখাতে হচ্ছে অনেক কিছু, কারণ কলেজ বন্ধ বলে। যদিও অনলাইন ক্লাস হচ্ছে কিন্তু অনেক কিছু ডাউট ক্লিয়ার আমাকে করে দিতে হচ্ছে, কারণ অনলাইন ক্লাস এবং ফিজিক্যালি ক্লাস অ্যাটেন্ড করার মধ্যে অনেক পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমরা আজকে একটু আলোচনা করব। কারণ মিন্স যে হোমিওপ্যাথি যে স্কোপ, সেই স্কোপগুলো নিয়ে আলোচনা করব। আমি ওকে মূলত শেখানোর জন্যই এটা করছি, কিন্তু পরে আমি চিন্তা করলাম যে ওর বন্ধুরা ওকে রিকোয়েস্ট করেছে যে তারাও শুনতে চায় বা তারা জানতে চায়। তার মধ্যে অনেকেই মানে অবাঙালি, তো সেগুলো তারা আমার ছেলের কাছে ক্ল্যারিফাই করে নেবে। আর কিছু কলকাতার ছেলেরা আছে, তাদের জন্য আমি বাংলাতে বলছি। বা যেহেতু এটা একটা স্কোপ কমন পাবলিকদের জন্য, এটা শোনা যেতে পারে, তাদের কিছু নলেজ হবে, তারা কিছু জানতে পারবে, সেটা আমি বলতে চাইছি। কারণ অনেক সময় কি হচ্ছে যে টিভিতে নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখে, বিজ্ঞাপন দেখে নানা রকম ওষুধ খাওয়া, এইসব যে জিনিসগুলো চলছে, সেগুলো কতদূর ওষুধগুলো খাওয়া যেতে পারে বা তার স্কোপ কতটুকু, সেইটুকু আমাদেরকে জানা দরকার। ফার্স্ট স্কোপ না জানি তো ওষুধ খেয়ে নিচ্ছে লোকে, লোকে টিভি দেখছে, লোকে ওষুধ খাচ্ছে, বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে কিছু দেখছে, ওষুধ খেয়ে নিচ্ছে, সেগুলো নয়। তাহলে আমরা যদি আলোচনা করি, আমরা আলোচনাটা তাহলে মাথা থেকেই করতে পারি। তো মাথা থেকে করতে গেলে কি হবে? মাথা থেকে করতে গেলে জিনিসগুলো যদি যা হয়, সেগুলো হচ্ছে যে প্রথমে যেটা বার্নিং প্রবলেম, সেটা হচ্ছে চুল পড়া। চুল পড়ে কেন? চুল এজন্যই পড়ে যে চুলের একটা তো আছে হেরিডিটারি চুল পড়ার ব্যাপার আছে, সেটা ছেলেদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। মেয়েদের ক্ষেত্রে নর্মালি এই ঘটনাগুলো খুব একটা ঘটে না, কম ঘটে। ছেলেদের ক্ষেত্রে মেল প্যাটার্ন বল্ডনেস এসে যায়, তবে এরও স্কোপ লিমিটেশন আছে। যদি 40 বছরের আগে এর ট্রিটমেন্ট করা যায়, তবেই কিন্তু চুল পড়া বন্ধ করা যাবে। কিন্তু 40 বছরের পরে যদি কোনো রকম ট্রিটমেন্ট করাতে যায়, বা কোনো ওষুধ খায়, বা কোনো তেল লাগায়, বা কোনো শ্যাম্পু লাগায়, বা কিছু লাগায়, সে অ্যাডভার্টাইজমেন্ট দেখেই হোক বা অন্য কারোর কাছে শুনে হোক, কারোর পরামর্শে হোক, 40 বছরের পরে কোনো কিছু কাজে লাগবে না চুল পড়ার ক্ষেত্রে। তো চুল পড়তে গেলে নর্মালি দুটো কাজ, 2-3টে কারণ, অনেক খুব ইম্পর্টেন্ট কারণ বলে আমি মনে করছি। সেই ইম্পর্টেন্ট কারণটা কি হচ্ছে? প্রথম কারণটা হচ্ছে ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফের জন্য অতিরিক্ত চুল পড়ে। অনেকের আবার প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়। তাদের ড্যান্ড্রাফগুলো শুধু চুলে নয়, তাদের চোখের পাতার মধ্যে ড্যান্ড্রাফ হয়, কানের মধ্যে ড্যান্ড্রাফ হয়। কানকে যদি খোঁচানো হয়, তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সাদা সাদা বেরিয়ে আসছে। সেগুলো কিন্তু ওয়াক্স নয়, ওয়াক্স ভেতরে থাকে, কিন্তু এগুলো বাইরে থাকে কানের সাইডে। তো এবং পিছন দিকেও থাকে। তো ড্যান্ড্রাফের জন্য, এবং ড্যান্ড্রাফ অনেক সময় চেস্টেও দেখা যায় যে ড্যান্ড্রাফ বা ফাঙ্গাল ইনফেকশনগুলোও দেখা যেতে পারে। তো এটা একটা মূল কারণ চুল পড়ার ক্ষেত্রে। এবং 90% পেশেন্ট দেখেছি যে ড্যান্ড্রাফের, কারণ ড্যান্ড্রাফটা কী হয়, যাদের অয়েলি স্কিন বা অয়েলি স্ক্যাল্প, সেই অয়েলি স্ক্যাল্পের মধ্যে যখন তেল সিক্রেশন হয়, সেই তেল সিক্রেশনটা কী হয়, যখন রাস্তায় আমরা বেরোই, তখন ধুলো, বালি, এসবগুলো বেরিয়ে আসতে থাকে, এবং সেগুলো জমে তেল ওগুলোকে স্টিক করে, এবং সেগুলো জমে ড্রাই ফর্মে হয়। অনেক সময় সাদা সাদা গুঁড়ো গুঁড়ো মাথা থেকে বেরিয়ে আসতে পারে, কিংবা অনেক সময় মাথার সঙ্গে ছিটিয়ে আঠার মতো লেগে থাকতে পারে। অনেক সময় নখ দিয়ে ফুটে ফুটে তুলতে হয়। তো
এটা একটা কারণ ড্যান্ড্রাফ, যার জন্য 80% ক্ষেত্রে চুল পড়ে। আর দ্বিতীয় কারণগুলো হচ্ছে যে অন্যান্য যদি ডার্মাটাইটিস হয়, সোরিয়াসিস হয়, এক্সিমা হয়, বা কোনো রকম ইরাপশন মাথার মধ্যে থাকে, স্ক্যাল্পের মধ্যে থাকে, সেক্ষেত্রেও চুল পড়তে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে যদি ড্যান্ড্রাফ হয় তাহলে ড্যান্ড্রাফের ট্রিটমেন্ট করব। আর যদি ডার্মাটাইটিস হয় বা যদি সোরিয়াসিস বা এক্সিমা বা অন্য কোনো রকম লেসেন্স থাকে, সেই ট্রিটমেন্টগুলো করবো। যদি সেই ট্রিটমেন্টগুলো আমরা করতে পারি তাহলে কিন্তু চুল পড়া বন্ধ করা যেতে পারে। কারণ একটা চুলের পরমায়ু নর্মালি 40 থেকে 60 দিনের মধ্যে সেই চুলটা পড়ে যায়, তারপরে তার স্প্যান অফ লাইফ, তারপরে নতুন চুল গজায়। যদি না গজায় তাহলে তখন বল্ডনেস, মানে হেয়ারটা থিনিং হতে থাকে, তখন থিনিং হতে হতে বল্ডনেস দেখা যায়। তো নর্মালি কী হয় যে নর্মাল অবস্থায় সেই একটা চুল যখন ঝরে যায় তখন সেই জায়গায় গাছের পাতা ঝরার মতন নতুন পাতা যেমন আসে তেমনি নতুন চুল সেখানে আসবে। যদি না আসে তখন ট্রিটমেন্টের ব্যাপারটা এসে যাবে যে কেন আসছে না। সেখানে আমাদের কজ অফ দ্য ডিজিজ, কজেশন অফ দ্য ডিজিজ, সেই কজেশন অফ দ্য ডিজিজটাকে আমাদেরকে বার করতে হবে। সেটা ড্যান্ড্রাফ, না ডার্মাটাইটিস, না এক্সিমা, না সোরিয়াসিস, না অন্য কোনো লেসেন্স। তো আর একটা কারণ আছে, সেটা মেন্টাল স্ট্রেস স্ট্রেন যদি বেশি থাকে সেক্ষেত্রেও চুল পড়া করতে থাকে। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যাদের চুল পড়তে থাকে তারা কী হয়, আরও চিন্তা করতে থাকে চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। তাতে লাভ কিছু হয় না, তাতে লাভ ক্ষতি বেশি হয়। কারণ ওই চুল পড়ে যাওয়ার টেনশনে তাতে চুল আরও পড়তে থাকে। সেক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রেও মানে খুব সফলতা পাওয়া মুশকিল হয় বা লং টার্ম ট্রিটমেন্ট করতে হয়। তো এই হলো আমরা চুলের ব্যাপারে বললাম। অনেক সময় আরও অন্যান্য প্রবলেম মাথার থেকে নিচের দিকে যদি আমরা নেমে আসি, পিছন দিকের এই এরিয়াটাকে আমরা বলি ভার্টেক্স। তো ভার্টেক্সে অনেক সময় পেইন হয়। পেইন নানা কারণে হয়। নানা কারণে কী কারণে হয় না, এক স্ট্রেস টেনশন থেকে পেন হতে পারে, কিংবা যারা অনেক সময় কম্পিউটারে 10-12 ঘন্টা বা ডেস্ক ওয়ার্ক করে তাদের পেন হতে পারে, মাস্কুলার স্প্যাজম হতে পারে, ব্লাড প্রেশার থেকে পেন হতে পারে, ব্লাড প্রেশার থেকে পেন হতে পারে, স্পন্ডিলাইটিস থেকে পেন হতে পারে, এবং যেমন এতগুলো কারণ থেকে পেন হতে পারে। তো আমরা এখানে কি বলি না, আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে যেখানে যেটা করি সেটা আমরা বলি যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যাকে বলে ডিডি, যে কোনটা স্পন্ডিলাইটিসের পেন, কোনটা মাইগ্রেনের পেন, কোনটা স্ট্রেস স্ট্রেনের পেন, কোনটা পশ্চারাল পেন, কোনটা অকুপেশনাল হ্যাজার্ড, যেমন চাকরি করে 10-12 ঘন্টা করে মাথা নিচু করে, মাথায় স্ট্রেন, যদি ঘাড়ে স্ট্রেন পড়ে তো ঘাড়ের মাসাজের থেকেও পেন হতে পারে। তো এই কজগুলো আমাদেরকে খুঁজে বার করতে হবে। এই কজগুলো যদি খুঁজে আমরা বার করতে না পারি, অন্ধকারে যদি ঢিল ছুরি, কিছু ভালো হবে না, যত ওষুধই দেওয়া হোক না কেন। একটা ডাক্তারের স্কিল ডিপেন্ড করছে এখানটাতেই, যে সে রোগটাকে সারাতে পারবে কি না, সে ডিপেন্ড করছে তার স্কিলের উপর, সে সঠিক ডায়াগনোসিস করতে পারছে কি না। কারণ ডায়াগনোসিস করতে গেলে, কারণ হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে যদি সাফল্য পেতে হয়, দুটো জিনিস আমি মনে করি খুব দায়ী। সেটা হচ্ছে এক, প্র্যাকটিস অফ মেডিসিনটা ভালো করে জানা দরকার, এবং প্র্যাকটিস অফ মেডিসিনের উপর বেশ করে অ্যালোপ্যাথ ডাক্তাররা প্রেসক্রিপশন করে। কারণ ওদের প্রেসক্রিপশনটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিনে যা লেখা আছে তার উপর বেশ করে স্পেসিফিক ড্রাগ আছে। কিন্তু আমাদের যেহেতু সিমটমেটিক ট্রিটমেন্ট, আমরা যেহেতু সিমটমস বেস করে ট্রিটমেন্ট করি, সুতরাং সিমটমসটাকে ম্যাচ হওয়া দরকার, সিমিলারিটি থাকা দরকার, তবেই এটা হবে। কিন্তু কেন তাহলে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন জানা দরকার?
প্র্যাকটিস অফ মেডিসিনটা জানা দরকার এই জন্যই, ডায়াগনোসিস অ্যান্ড প্রগনোসিস জানার জন্য। তো ডায়াগনোসিস জানতে গেলে আমরা প্র্যাকটিস অফ মেডিসিনটা করবো। প্র্যাকটিস অফ মেডিসিনের যে জেনারেল সিমটমসগুলো আছে, তাছাড়া হোমিওপ্যাথির যে পিকুলিয়ারিটি ব্যাপার আছে সেটা হচ্ছে আনকমন পিকুলিয়ার সিমটমস। অনেক সময় দেখা যায় যে কাউরি দুটো লোকের সিমটমস এক পাওয়া যাচ্ছে না, কাউরি স্পন্ডিলাইটিস আছে তার সঙ্গে ভার্টিগো আছে, আবার কাউরি স্পন্ডিলাইটিস আছে তার সঙ্গে ভার্টিগো নেই, পেন আছে। তাহলে দুটোই কিন্তু স্পন্ডিলাইটিস। অ্যালোপ্যাথি হলে ওরা পেন কিলার দিয়ে দেবে বা একটা গলায় ক্যাপ করতে বলবে, কিন্তু আমরা যখন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করব, আমরা তখন কি করব, স্পন্ডিলাইটিস উইথ ভার্টিগো মেডিসিনগুলো দেখব কোন কোন মেডিসিনে আছে। অনেক মেডিসিন পাওয়া যাবে, কনিয়াম্যাক ট্যাক, অনেকগুলো মেডিসিনে পাওয়া যাবে। তো এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যখন স্পন্ডিলাইটিসের সঙ্গে শুধু পেন থাকবে বা পেনটা যদি ছড়িয়ে পড়ে বাঁ দিকে, হাতে নামনেসও আসতে পারে। অনেক সময় কি হয়, স্পন্ডিলাইটিসের জন্য চেস্ট পেনও হয়। তো অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে ওয়েদার ইট ইজ এ হার্ট অ্যাটাক অর স্পন্ডিলাইটিস, কারণ স্পন্ডিলাইটিস সিমটমস হার্ট অ্যাটাকের সঙ্গে খুবই মেলে। স্পন্ডিলাইটিসেও ব্ল্যাক আউট হয়, স্পন্ডিলাইটিসেও শ্বাসকষ্ট হয়। তো যদি আমরা এটাকে জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইসিজি ইকোটিকো করে জানতে হবে যে তার হার্টের প্রবলেম আছে কিনা। যদি হার্টের প্রবলেম না থাকে ওই টেস্টগুলো করার পরে তখন আমরা সিমটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো যে এটা এক্সরে করেও দেখতে পারি আমরা যে তার কোনো বনি ডিজেনারেশন হয়েছে কিনা। স্পন্ডিলাইটিসে যদি যে ওপরের দিকের স্পন্ডিলাইটিসকে আমরা বলি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, আর নিচের দিকে যদি হয় ব্যাক, লোয়ার ব্যাক, আমরা বলবো যে লাম্বার স্পন্ডিলাইটিস। তাহলে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসটা ওপরের দিকে, লাম্বার স্পন্ডিলাইটিসটা নিচের দিকে। ইন বিটুইন থোরাসিক ভার্টিব্রাও আছে, সেখানে ভার্টিব্রাল প্রবলেমও হতে পারে, ভার্টিব্রাল ডিস্ক বালজিং হতে পারে, ভার্টিব্রাল হার্নিয়েশন হতে পারে, ভার্টিব্রাল ন্যারোয়িং হতে পারে। তো তার জন্য ভার্টিব্রাতে পেন হতে পারে। এগুলো অকুপেশনাল হ্যাজার্ডের মধ্যেই পড়ে। যারা অনেকক্ষণ ধরে ডেস্ক ওয়ার্ক করে তাদের জন্য বা স্পন্ডিলাইট ল্যাপটপ নিয়ে কাজ করে তাদের জন্য হতে পারে। তাহলে এই জিনিসগুলো একটা দিক হলো। এর সঙ্গে আমরা চলে আসবো আরও কতগুলো জিনিস আছে। সেগুলো জিনিস হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডারটা কি না, আমরা যে দুদিকে হাত আছে, হাতটা আমরা তুলতে পারবো না। যে এই হাতটা এতটা তুললাম, এই বাঁ হাতটা হয়তো এতটা তুললাম, আমরা পুরোটা তুলতে পারছি না। দ্যাট মিনস এটা এইরকম তুললাম, এটা তুলতে পারছি না, মানে আটকে যাচ্ছে। এখানে মাসকুলার স্টিফনেসের জন্য এটা আটকে যাচ্ছে। তো আমরা এই ট্রিটমেন্টটা আমরা করতে পারি, কিন্তু ট্রিটমেন্টটা করতে গেলে প্রায় বছরখানেক সময় লেগে যায় নর্মালি। তার সঙ্গে আমরা কিছু ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করতে বলি। সেই এক্সারসাইজগুলোকে যখন করি বা তার সঙ্গে মেডিসিনগুলো যখন খাই, তখন এই রোগগুলোকে সারানো যায়। যেমন আমরা এক দুটো আমরা মেডিসিনের নাম বলবো, সব মেডিসিনের নাম এই জন্য বলবো না, কারণ এই জন্য যে যদি সব মেডিসিনের নাম বলি তাহলে অনেকে দোকানে গিয়ে র্যান্ডাম মেডিসিন কিনে খাবে। একটা জিনিস জানা দরকার, হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করা যতটা ইম্পর্টেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথিক পোটেন্সি সিলেকশন করা আরও ইম্পর্টেন্ট। কোনো রোগীর যদি 30-তে কাজ হয় তাকে 30 দিতে হবে, কাউরি 200-এ যদি কাজ হয় তাকে 200 দিতে হবে, কাউকে যদি 1000-এ কাজ হয় তাকে 1000 দিতে হবে। সুতরাং আমি ড্রাগের নাম বলতে পারি দু একটা, কিন্তু আমি পোটেন্সি বলবো না, কারণ যার 200 দরকার সে যদি 30 খায় তার কাজ হবে না। কারণ কেউ যদি 200 গ্রাম চালের ভাত খেতে পারে, তাকে যদি 100 গ্রাম চালের ভাত দেওয়া হয়, তার যেমন খিদে থাকবে তেমনি ব্যাপার আর কি। সুতরাং এটা এক্সপিরিয়েন্স থেকে আসে, এটা আস্তে আস্তে
লোয়ার পোটেন্সি থেকে হায়ার পোটেন্সিতে যারা জুনিয়র ডাক্তার তাদেরকে আমি অ্যাডভাইস করব যে লোয়ার পোটেন্সি থেকে হায়ার পোটেন্সি যেতে। কিন্তু যারা সিনিয়র, যারা কনফার্ম যে ডায়াগনোসিসটা ঠিক আছে, আমি কনফার্ম যে হ্যাঁ এটা আমার রাইট সাইডেড ফ্রোজেন শোল্ডার, আমি হয়তো তাকে সাঙ্গরিরা ক্যান দিয়ে দেবো এবং 10,000 পাওয়ারও দিয়ে দিতে পারি যদি আমি আরও সিমটমস, অন্যান্য সিমটমসগুলোও ম্যাচ করে। তো এ হচ্ছে একটা ব্যাপার। এর সঙ্গে আরও ব্যাপারগুলো আছে, যেমন এগুলো, যেমন পেনের কথা বললাম, পেনের কথা বলতে গেলে আবার এর সঙ্গে এসে যাবে আবার রিউমেটিজম, ব্যথা। তো রিউমেটিক পেনও হতে পারে, রিউমেটিক পেনের জন্যও হাতে পায়ে পেন হতে পারে, হাতে পেন হয়, পায়ে পেন হয়, ঘাড়ে পেন হয়, রিউমেটিক পেন হয়, এমনকি চোখে পেন হয়, চোখ লাল হয়ে যায়, চোখ পেন, চোখে ব্যথা হয়। অনেক সময় অনেককে দেখবেন যে চান করার পরে চোখ লাল হয়ে গেছে বা খানিকক্ষণ ব্যথা হয়, সেটাও কিন্তু রিউমেটিজমের সিমটমস। তো রিউমেটিজম তো অনেক রকম হয়। রিউমেটিজমের মধ্যে গাউট আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, অস্টিও আর্থ্রাইটিস আছে, মাস্কুলার রিউমেটিজম আছে। হোয়াট ইজ মাস্কুলার রিউমেটিজম? মাস্কুলার রিউমেটিজম নর্মালি জয়েন্টকে অ্যাফেক্ট করে না। এই যে মাসেলসগুলো আমাদের আছে সেই মাসেলসগুলোকে অ্যাফেক্ট করে। তো মাস্কুলার পেন হয়, অনেক কামড়াতে থাকে, পুলিং পেন যাকে আমরা বলি, পুলিং পেন। তাহলে এখানে জয়েন্ট খুব একটা ইনভলভ হয় না, এখানে মাসেলসগুলো ইনভলভ হয়, কিন্তু তার খুব কষ্টকর একটা সবসময় একটা পুলিং পেন হতে থাকে। তো পুলিং পেন যদি হতে থাকে, তো পুলিং পেন হলে পরে আমরা মাস্কুলার রিউমেটিজম চিন্তা করতে পারি। কিন্তু আমার মজার ব্যাপার আছে যে এর সঙ্গে অন্যান্য কতগুলো ডিজিজেরও সিমটমস মিল খায়। যেমন ডায়াবেটিস হলেও তার পুলিং পেন হতে পারে, যদি ডায়াবেটিস যদি খুব বেশি হয় তার পুলিং পেন হতে পারে, নামনেস হতে পারে। আবার থাইরয়েড যদি খুব বেড়ে যায় তার পুলিং পেন হতে পারে, নামনেস হতে পারে। তো আমরা কিভাবে আমরা তাহলে বুঝবো যে এটা ডায়াবেটিস, না এটা থাইরয়েড, না এটা হাইপারথাইরয়েডিজম, না এটা হাইপোথাইরয়েডিজম, না এটা টেন্ডারনেসের জন্য পেন হচ্ছে, না এটা ফ্রোজেন শোল্ডারের জন্য পেন হচ্ছে, না এটা মাসল পুলিং হচ্ছে, না এটা রিপস পেন হচ্ছে। এইগুলো জানতে গেলে ভালো করে প্র্যাকটিস অফ মেডিসিনস না জানলে পরে কিছুই করা যাবে না। এই জন্য যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে 80% ডক্টর সাকসেসফুল হয় না, 20% সাকসেসফুল হয়। যদি ডেপথে নলেজ না থাকে তাহলে কিচ্ছু করানো যাবে না। ওই জন্য অনেকে বলে, অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, অনেক সময় আমরা কেস পেয়েছি, পাই যে অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, স্যার কিছু হয়নি, হোমিওপ্যাথিতে কিছু হবে না। হোমিওপ্যাথিতে কিছু হবে না ব্যাপারটা তা নয়, আসলে ডায়াগনোসিসটাই ঠিক হয়নি। সেটা হয়তো কেসটা ছিল থাইরয়েডের কেস, থাইরয়েড ডিটেক্টেড হয়নি। কারণ আমাদের দেশে নর্মালি রুটিন চেক আপ করানোর টেন্ডেন্সি বা ইচ্ছা লোকেদের থাকে না, অ্যাক্সিডেন্টাল চেক আপ হয়। যারা অফিসে কাজ করে তাদের হয়তো অফিস থেকে রেগুলার বছরে একবার করে করিয়ে দেয়, কিন্তু নর্মাল কমন পাবলিকদের আমরা এইভাবে কোনো টেস্ট করি না। যতক্ষণ না পর্যন্ত একটা আনবিয়ারেবল কিছু হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডাক্তার কাছেও যাই না, আমরা নিজেরা টেস্টও করাই না। সুতরাং ডিজিজটা ডায়াগনোসিস হয় না। তো ডিজিজটা যদি ডায়াগনোসিস না হয়, যদি মাস্কুলার পেন হয়, সেটা মাস্কুলার পেনের জন্য যদি মায়ালজিয়া যেটা আমরা বলি, তাহলে মাস্কুলার পেনের মেডিসিন দিতে হবে। সেখানে যদি থাইরয়েডের মেডিসিন দিয়ে বসে তাহলে তো চলবে না। আর যদি থাইরয়েডের জন্য হয়, সেখানে যদি মাস্কুলার পেনের মেডিসিন দিয়েও কিছু হবে না। সুতরাং আমাদেরকে ব্যাপারটাকে বুঝতে হবে। এই ব্যাপারটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা যদি না বোঝে তাহলে তার ট্রিটমেন্ট করা খুব মুশকিল। এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে।
আমরা এবার যদি নেমে আসি, তারপরে হাতে অনেকগুলো ব্যাপার আছে। হাতে অনেক সময় এলবো জয়েন্টে পেন হয়, এটা অনেক সময় টেনিস এলবো হতে পারে, হাতে ইঞ্জুরি থেকেও হতে পারে। অ্যালোপ্যাথিতে নর্মালি অনেক সময় অপারেশনও করায়, কিন্তু হোমিওপ্যাথিতে টেনিস এলবো কিন্তু সেরে যায়, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টেই টেনিস এলবো সেরে যায়। এছাড়া আমরা যদি আরও নিচের দিকে নেমে আসি, তাহলে কি হয়, হাতে গ্যাংলিয়ন হতে পারে। এখানে অনেকের হাতে দেখবেন রিস্টের ওপরে ফুলে আছে। এটা কেন হয় না, অনেক সময় ভারী বাকেট বা ভারী জিনিস যদি আমরা তুলি, তখন দেখা যায় এখানে একটা টিউমারের মতো ফর্ম করে, সেই টিউমারের মতো ফর্ম করে এবং পেইন হয়, সেটাকে আমরা গ্যাংলিয়ন বলি। এখানে দু একটা মেডিসিনের নাম আমি বলে দিচ্ছি। রুটা আছে, ক্যালকেরিয়া ফ্লুর আছে, এই ওষুধগুলো ভালো কাজ করে। তাছাড়া অনেক সময় কি হয় না, ফিঙ্গার জয়েন্টেও পেন হয়। অনেকে এটা রিউমাটিজমের জন্যও হতে পারে বা স্পন্ডাইলাইটিসের জন্যও হতে পারে, তার সঙ্গে নামনেস থাকতে পারে, তার সঙ্গে ওপর থেকে পেনটা কন্টিনিউয়াসলি নিচের দিকে নামতে পারে। তো এই জিনিসগুলো, এতগুলো জিনিস আমি কিছুই বলিনি, আমি 10%ও বলিনি, আরও অনেক বেশি আমাদের বলা দরকার। কারণ আরও অনেক জিনিস আছে, যে জিনিসগুলো যদি ফিমার বা এই যে বোনগুলো আছে, বোন পেন হয়, সেক্ষেত্রে অনেক সময় আমাদের কিছু কিছু মেডিসিন ভালো কাজ করে, যেমন সিম্পাইটাম, আর্নিকা, এইসব জিনিসগুলো, ইউপেট্রিডিয়াম, পারফোলিয়েটাম, এইসব জিনিসগুলো আছে। আরও জিনিস হতে পারে, অনেক সময় ইঞ্জুরি থেকেও আমাদের পেন হতে পারে। আমরা যদি পড়ে যাই কোথাও, যদি ইঞ্জুরি হয়, ইঞ্জুরি থেকে পেন হতে পারে, সেখানেও আমরা আর্নিকা টেন্ডিকা জাতীয় ওষুধ ইউজ করি, বা আরও অন্যান্য ওষুধ আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানা দরকার প্র্যাকটিস অফ মেডিসিন থাকে। এইবার প্র্যাকটিস অফ মেডিসিন থেকে আমরা ডিজিজটা নাই জানলাম, কোনটা থাইরয়েড, কোনটা ফ্রোজেন শোল্ডার, কোনটা মায়ালজিয়া, কোনটা রিউমেটিজম, কোনটা স্পন্ডাইলাইটিস, কোনটা মাইগ্রেন, এগুলো আমরা জানলাম। কিন্তু এগুলো জেনে কি হবে, আলটিমেটলি আমাদেরকে জানতে হবে মেডিসিনটাকে। তাহলে মেডিসিনটাকে আমরা যদি জানতে চাই, মেডিসিনটা জানতে গেলে তো আমাদেরকে ম্যাথমেটিকা জানতে হবে। তো ম্যাথমেটিকাটাকে যদি আমরা ভালো করে না পড়ি, সেক্ষেত্রে এইসব জেনেও কিছু লাভ নাই, সব জেনেও আমরা বোকা হয়ে যাব, আমরা কিচ্ছু করতে পারবো না। তাহলে প্র্যাকটিস অফ মেডিসিনস, হ্যাঁ, গাইনি অফ, সবগুলোই জানতে হবে। যেহেতু ওগুলো পড়তে হয়, ওগুলো জানতে হবে। যখন আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে যাব, তখন আমাদেরকে জানতে হবে। কিন্তু সেটা আমাদের ডায়াগনোসিস পারপাসে, কিন্তু আমাদের ডায়াগনোসিস পারপাসে শুধু জেনে নয়, কারণ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইজ সিমটোমেটিক ট্রিটমেন্ট। সো সিমটোমেটিক ট্রিটমেন্ট যখন আমরা করব, তখন সিমটমসটা আমাদের জানা দরকার। তো সিমটমসটা জানতে গেলে ম্যাথমেটিকা জানতে হবে। সেই ম্যাথমেটিকাটার মধ্যে আমাদের প্রায় 4000 ড্রাগ আছে। এই যে করোনা ভাইরাস নিয়ে আমাদের এত কথাবার্তা হচ্ছে, এবং হোমিওপ্যাথি নিয়ে আমি একটা কথা বলতে চাই, যে মিউটেশন হচ্ছে। আজ করোনা ভাইরাস বিড়াল থেকে কুকুর হয়ে যাচ্ছে, কুকুর থেকে ডগ হয়ে যাচ্ছে। তো আমরা কি করে কন্ট্রোল করব? আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন ম্যাথমেটিকাতে 4000 ড্রাগ আছে। আমরা যদি 5টা ড্রাগ আমরা যদি ধরে নিই, আমরা 90। তো 5টা ড্রাগে সাপোজ আমি যদি নামই করি আর্সেনিকে 1000 সিমটমস আছে, তাহলে 5টা ড্রাগে 5000 সিমটমস আছে। 5000 সিমটমস, যত মিউটেশনই হোক, 5000 সিমটমসের মধ্যে আসবে না, আসতে হবে। যদি না আসে, আমরা 10টা মেডিসিনকে সিলেকশনে আসবো। 10টা মেডিসিনে 10,000 সিমটমস আছে, কত মিউটেশন হবে? মিউটেশন করেও কিছু হবে না।
হোমিওপ্যাথিতে ঠিক কোনো না কোনো ড্রাগে তার সঙ্গে ম্যাচ করে যাবে এবং কাজ হবে। এগুলো জানা দরকার। এইগুলো হচ্ছে নলেজের ব্যাপার, এগুলো ক্যালকুলেশনের ব্যাপার। পুরো পুরো আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার। আমরা প্রতিটি জিনিস ক্যালকুলেট করে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। যদি ক্যালকুলেশনে ভুল হয়, যেমন ক্যালকুলেশনে ভুল হলে ম্যাথের অ্যান্সার ভুল হয়, হোমিওপ্যাথিতেও ক্যালকুলেশনে যদি ভুল হয়, ড্রাগ সিলেকশন ভুল হয়ে যাবে। তো এই ড্রাগ সিলেকশন যদি ভুল হয়, তাহলে 1000 বছর হোমিওপ্যাথি খেয়েও কিছু হবে না, 1000 ডাক্তারের পিছনে ঘুরে বেরিয়েও কিছু হবে না, আর হয়তো আপনি বলে বেড়াবেন যে হোমিওপ্যাথিতে এই রোগটা সারে না, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে গোড়ায় গলাবে, ড্রাগ সিলেকশন ঠিক হয়। যদি ড্রাগ সিলেকশন ঠিক হয় তাহলে পরে ডেফিনেটলি রোগটা সারবে। তো এই জিনিসগুলোই আমি বলতে চাইছিলাম। আর যদি আপনারা চান আমি আরও বলতে পারি, কি